Hello dear student, Assalamualaikum. I am Mashuddin Kanon. Never think of yourself as if you can be one of the best personalities in the world. Dear student, আজকে আমরা শুরু করব এসএসসি পদার্থবিজ্ঞান আলোর প্রতিফলনের আলোচনা। তো অফলাইন অনলাইন সকল শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আমরা শুরু করি তাহলে আজকের আলোচনা। হ্যাঁ, পূর্বের ন্যায় কথাটা আবার বলি, সেটা হচ্ছে আমরা যারা অফলাইনে আছি আমরা অবশ্যই রেসপন্স করব, কোনো কিছু জানার থাকলে আমরা বলবো, আর অনলাইনে যারা আছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোনো বিষয় জানার থাকলে। আমরা একদম বেসিক থেকে শুরু করে আমরা সম্পূর্ণ অধ্যায়টাকে শেষ করব, তাই সবাই খুব মনোযোগ সহকারে দেখব। প্রথমে আমরা বলি আলো কি? আলো একটা শক্তি যা আমাদের কোনো কিছু করে। আর যারা অনলাইনে আছো তোমরা খাতা কলম তোমরা সাথে নিয়ে রাখবে, সংজ্ঞাগুলো তোমরা সাথে সাথে খাতায় নোট করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আমরা কিভাবে দেখি বলো তো? কেমন করে? আমি যেটাকে দেখতেছি কিভাবে দেখতেছি বলো তো? হ্যাঁ, এটার মধ্যে দেখো আমি কিন্তু সরাসরি এটাকে দেখতেছি না, বুঝতে পারছো? কি হয়, প্রথমে আলো এসে এই বস্তুটার মধ্যে পড়ছে, সেখান থেকে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসছে, তখনই কিন্তু আমরা এটাকে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমি পেছনটা দেখতে পাচ্ছি না কেন? ওখানেও আলো আসছে, কিন্তু ওখানে আলোটা এসে এখানে পড়ে এদিকে চলে গেছে, যার কারণে আমরা এই পেছন সাইডটা কিন্তু আমার চোখে আসে নাই, তাই আমরা কিন্তু পেছনের দিকটা দেখতে পাই না, বুঝতে পারছো? আমাদের এখানে টপিকস গুলো হচ্ছে আলো, তারপর আমরা কিভাবে দেখি। তাহলে আলোর প্রতিফলন কথাটা সাধারণভাবে আমরা কি বুঝি? বাধা পেয়ে ফিরে আসা, তাই না? তাহলে আলোর প্রতিফলন কি? একটু ভালো ভাষায় যদি বলতে চাই তাহলে আমরা বলতে পারি আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় যদি বিভেদ করে বাধা পেয়ে ফিরে আসে, ঠিক আছে? আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় যদি বিভেদ করে বাধা পেয়ে ফিরে আসে তাকে আলোর প্রতিফলন, ঠিক আছে? যেমন এখান থেকে যদি আমরা টর্চ লাইট ধরি, এই আলোটা সামনে দর্পণ আছে, আয়না আছে, কারণ আয়নার মধ্যে প্রতিফলন হয় আর কাছে প্রতিসরণ হয়, বুঝতে পারছো? তো আলোটা এখানে ওই যে বলছে আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় কি বলছে? আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় যদি বিভেদ তলে বাধা পেয়ে ফিরে আসে তাকে আলোর প্রতিফলন বলে। এক স্বচ্ছ মাধ্যম মানে কি? আলো আমি যখন টর্চ লাইট ধরলাম তখন এই আলোটা ওই আয়না পর্যন্ত যাবে বায়ু মাধ্যমে, তাহলে বায়ুটা হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম, আর ওখানে যে আয়নার মধ্যে পড়লো আয়নাটা হলো আরেকটা স্বচ্ছ মাধ্যম। এজন্য বলছে এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময়। যে আলোর প্রতিফলনের মধ্যে আলোর দুইটা প্রতিফলন আছে, কি? আলোর নিয়মিত বা সুষম আলোর নিয়মিত বা সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে আলোর অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন। আলোর অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন। বাচ্চারা তোমরা একবার রেসপন্স করবে, একবার সাইলেন্ট থাকবে, বুঝছো? একবার রেসপন্স করবে, দ্বিতীয়বার সাইলেন্ট থাকবে। কেন জানো? একবার রেসপন্স করবে তোমরা এখানে, দ্বিতীয়বার রেসপন্স করবে না, দ্বিতীয়বার আমি বলবো, তখন অনলাইনে যারা আছে তারা স্পষ্ট বুঝতে পারবে, বুঝছো? তাহলে আলোর নিয়মিত বা সুষম প্রতিফলন, আর একটা হচ্ছে আলোর অনিয়মিত বা ব্যক্ত প্রতিফলন। ওকে, আলোর নিয়মিত বা সুষম প্রতিফলন এটার জন্য একটা মসৃণ তলের দরকার।
তাহলে মসৃণ, আয়নাটা কেমন? মসৃণ, ঠিক আছে। এরকম একটা মসৃণ তল। আরেকটা, এটা একটা আয়না, আর এটা একটা অমসৃণ তল। কি এটা? না, টিন। ও টিন, এটা হ্যাঁ টিনের টুকরা। এটা মনে করো একটা অমসৃণ তল। বুঝতে পারছো? একটা হলো আয়না, আর একটা হলো মনে করো টিন। একটা হলো মসৃণ তল, আর একটা অমসৃণ তল। মসৃণ মানে কি? এবার সফট থাকবে, মানে এভাবে বাধা পাবে না, সফট থাকবে। আর যেখানে বাধা পাবে খসখসে, এটা হলো অমসৃণ। এটা অমসৃণ, খসখসে। বুঝতে পারছো? তাহলে একটা মসৃণ তল আর একটা হচ্ছে অমসৃণ তল। মসৃণ তলে কি হয়? কতগুলো আলোক রশ্মি সমান্তরাল ভাবে, কিভাবে? সমান্তরাল ভাবে। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হলো মধ্যবর্তী দূরত্ব সমান। দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সমান। এই যে রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব সমান, এটাকে বলা হয় সমান্তরাল। যেমন রেল লাইন, দুটো রেল লাইন, এটা যেভাবে বাঁকবে এমন করে গেলে পরের রেখাটাও ওভাবে বাঁকবে, কিন্তু মাঝামাঝি দূরত্ব সব জায়গায় কেমন থাকবে? এটাকে বলা হয় সমান্তরাল। বুঝতে পারছো? অর্থাৎ দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সমান থাকে সেটা হলো কি? সমান্তরাল। তাহলে এখানে আলোক রশ্মিগুলো কিভাবে আপতিত হয়েছে? যে আলোক রশ্মিগুলো আসে সেগুলোকে বলা হয় আপতিত রশ্মি। কি রশ্মি? কিভাবে আপতিত হচ্ছে? তাহলে আলোক রশ্মি সমান্তরাল ভাবে আপতিত হয়ে যদি কিভাবে প্রতিফলিত হচ্ছে? ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, দেখো আলোক রশ্মি যদি সমান্তরাল ভাবে আপতিত হয়ে সমান্তরাল ভাবে প্রতিফলিত হয় তাকে আলোর নিয়মিত বা সুষম প্রতিফলন বলে। আলোক রশ্মি যদি সমান্তরাল ভাবে আপতিত হয়ে সমান্তরাল ভাবে প্রতিফলিত হয় তাকে আলোর নিয়মিত বা সুষম প্রতিফলন বলে। আর এই যে টিনের মধ্যে যখন আলো যাবে, এই যে টিনের মধ্যে মনে করো আলো আপতিত হইল, হয়ে এই যে এই পাশে গেল, এই মনে হলো এই পাশে, এই পাশে, দেখো কি এটা কি সমান্তরাল ভাবে প্রতিফলিত হয়েছে? আপতিত হয়েছে সমান্তরাল ভাবে, মানে আসছে সমান্তরাল ভাবে, প্রতিফলিত হয়েছে সমান্তরাল ভাবে কি? তাহলে সমান্তরাল ভাবে প্রতিফলিত এই যে এই জায়গার মধ্যে দন্তের নয়াকারে না যুক্ত করে দিলে সেটা হবে আলোর অনিয়মিত বা ব্যাপ্ত। তাহলে আমরা কি বলতে পারি? আলোক রশ্মি যদি সমান্তরাল ভাবে আপতিত হয়ে সমান্তরাল ভাবে প্রতিফলিত না হয় তাকে আলোর অনিয়মিত বা ব্যাপ্ত। বুঝছো কিনা বলো? যে মাধ্যমে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, যে মাধ্যমে আলোর তাকে দর্পণ বা আয়না বলে। দর্পণের মধ্যে আছে সমতল দর্পণ। দর্পণটা কয় প্রকার? প্রধানত দুই প্রকার, সমতল দর্পণ আর হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণটা দুই ধরনের, একটা অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। বুঝছো? সমতল দর্পণ কোনটা? যেটা আমরা বাসায় আমরা মেকআপ করার সময় আমরা যে মুখ দেখি ইয়ার মধ্যে, যে আয়নার মধ্যে, তাহলে সমতল দর্পণ। যে সিনের আয়না, এটা কি সমতল দর্পণ। এটা হলো একটা গোলক। গোলীয় দর্পণ তো অবশ্যই গোলক হবে নাকি? গোলীয় দর্পণ, এই যে আমরা এভাবে যদি এভাবে নেই, এটা গোলাকারের মতো করে নিলাম। এই গোলকের ভেতরেরটা হইলো অবতল পৃষ্ঠ আর বাইরেরটা হইলো উত্তল পৃষ্ঠ। তবে ভেতরেরটা হচ্ছে অবতল, বাইরেরটা হচ্ছে উত্তল। এখন দেখো এই যে এদিকে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কি করা? এটা সিলভারিং করা। কিন্তু এটা কি করা? সিলভারিং করা বা পাড়া লাগানো। আয়নার এক পাশে সিলভারিং করা থাকে, দেখবে যে আয়না ভেঙে গেলে দেখবে যে পিছনের দিকে সাদা কি সিলভারের প্রলেপ দেওয়া থাকে আয়নার পিছন সাইডটায়। কেন দেওয়া থাকে বলো তো? কেন দেওয়া থাকে? প্রতিসরণ যেন না হয়। গুড, মানে
প্রতিসরণ মানে আলোটা বের হয়ে যাবে, নির্গত হবে, কিন্তু আলোটা যেন বের হয়ে যেতে না পারে। কাঁচের মধ্যে আয়না মানে কাঁচের মধ্যে যদি আমরা করি আলো ধরি, তাহলে কি হবে? আলোটা ভেদ করে যাবে না কাঁচের ভেতর দিয়ে। তাহলে যদি মানে অপর পৃষ্ঠে সিলভারিং করা থাকে বা পাড়া লাগানো থাকে, আলোটা কি হয়ে যেতে পারবে না, বের হয়ে যেতে পারবে না, তখন কিন্তু আমরা আমাদেরকে দেখতে পারি। বুঝতে পারছো? এজন্য আয়নার একদিকে কি করা থাকে, সিলভারিং করা থাকে আলোর প্রতিফলনের জন্য। দুটোই বলা যায়, প্রতিসরণ না হওয়ার জন্য আর প্রতিফলনের জন্য। এভরিথিং উইল বি রাইট। এইদিকে সিলভারিং করা, তাহলে আলোটা কোথায় বাধা পাবে? কোন পৃষ্ঠের মধ্যে? এই পাশে না এই পাশে? আলোটা বাধা পাবে কোন দিকে? এইদিকে সিলভারিং করা, তাহলে এইদিকে আলোটা বাধা পাবে। তাহলে এই যেখানে বাধা পায় সেই পৃষ্ঠটাকে কি বলে? প্রতিফলক পৃষ্ঠ। কি পৃষ্ঠ? প্রতিফলক পৃষ্ঠ। তাহলে গোলকের ভেতরেরটা হলো অবতল, বাইরেরটা হলো একটা গোলকের ভেতরটা কি আর বাইরেরটা উত্তল। তাহলে সিলভারিং করা যদি থাকে উত্তল পৃষ্ঠে, প্রতিফলক পৃষ্ঠটা কি হবে? তাহলে প্রতিফলক পৃষ্ঠটা হবে সিলভারিং করা যদি অবতল পৃষ্ঠে থাকে, প্রতিফলক পৃষ্ঠটা হবে। তাহলে অবতল দর্পণটা কেমন হবে? এমন না? উত্তল পৃষ্ঠে সিলভারিং করা, তাহলে প্রতিফলক পৃষ্ঠটা কি? প্রতিফলক পৃষ্ঠটা কি? অবতল। এবার দেখো সিলভারিং করা কোন পৃষ্ঠে? অবতল পৃষ্ঠে। কোন পৃষ্ঠে সিলভারিং করা? অবতল পৃষ্ঠে। রেসপন্স করতে হবে প্রতিফলক পৃষ্ঠ যেটা, দর্পণ সেটা। এক কথায় আমরা সবগুলো সংজ্ঞা এক কথায় জানবো। প্রতিফলক পৃষ্ঠ যেটা, প্রতিফলক পৃষ্ঠ, বা এখানে আরেকটু যোগ করে যদি দাও, যে দর্পণের কি, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ যেটা, দর্পণ সেটা। এই কথাটা তার কি বুঝছো? যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ যেটা, দর্পণ সেটা। মানে কি? যে দর্পণ, তোমাকে যদি বলা হয় সমতল দর্পণ, তুমি বলবে যে দর্পণের কি প্রতিফলক পৃষ্ঠ কি, বলো। মানে আমি যখন বলবো সমতল দর্পণ কি বা কাকে বলে, সমতল, বুঝছো? তোমাকে যদি বলা হয় অবতল দর্পণ কাকে বলে, উত্তল দর্পণ কাকে বলে, উত্তল তাকে, বুঝছো? অর্থাৎ যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ যেটা, দর্পণ সেটা। তোমাকে যখন যে দর্পণের কথা বলবে, সে দর্পণের কি কথাটা যুক্ত করবে। যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল, তাকে সমতল দর্পণ বলে। যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ অবতল, তাকে অবতল দর্পণ বলে। যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ উত্তল, তাকে উত্তল দর্পণ বলে। কে বোঝে নাই? সমতল দর্পণে লক্ষ্যবস্তু যতটা সামনে অবস্থিত, প্রতিবিম্ব ঠিক ততটাই পেছনে অবস্থিত। লক্ষ্যবস্তু মানে কি? লক্ষ্যবস্তু অর্থাৎ আয়নার সামনে যে বস্তুটা থাকে সেটা হলো লক্ষ্যবস্তু। আর আয়নার ভেতরে যে আমরা যেটা দেখতে পাই, যে প্রতিচ্ছবিটা দেখতে পাই, সেটা হলো প্রতিবিম্ব, তাই না? আয়নার সামনে যদি আমি দাঁড়াই, আমি হইলাম লক্ষ্যবস্তু, আর আমাকে যে আয়নার ভেতরে দেখা যাবে সেটা হবে আমার প্রতিবিম্ব। এই বস্তুটাকে যদি ধরা হয়, এটা হলো লক্ষ্যবস্তু, আর এইটাকে যে আয়নার ভেতরে দেখা যাবে সেটা হলো প্রতিবিম্ব। বুঝতে পারছো? এটা হলো এরকম। কেন বা কিভাবে আমরা আয়নার পেছনে আমাদেরকে দেখতে পাই? এটা হলো একটা সমতল দর্পণ। মনে করো এম ও এন ড্যাশ একটি সমতল দর্পণ। এম ও এন ড্যাশ হচ্ছে একটা সমতল দর্পণ। এখানে দেখো একটা বিন্দু থেকে, মনে করো টি বিন্দু থেকে একটা আলোক রশ্মি এই দর্পণে লম্বভাবে আপতিত হয়েছে। কিভাবে? তাহলে প্রতিফলনটা কোন দিকে হবে? লম্বভাবেই প্রতিফলিত হবে। মানে
যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে তাহলে লম্বভাবেই প্রতিফলিত হবে। তাহলে মনে করি এই যে টিএস পথে আপতিত হয়েছে, তাহলে এসটি পথে কি হবে? প্রতিফলিত হবে। বুঝতে পারছো? এরপর এটা হলো লম্বভাবে। আরেকটা আলোক রশ্মি এখানে মনে করি টিও পথে তির্যকভাবে মানে বাঁকাভাবে, ঠিক আছে, বাঁকাভাবে। আলোক রশ্মিগুলো কিন্তু এভাবে আসে, কিছু আলোক রশ্মি লম্বভাবে আসে আর কিছু আলোক রশ্মি কি তির্যকভাবে যায়, যেখান থেকে যাবে এরকম করে। কিছু আলোক রশ্মি এভাবে সোজা গেছে, আবার দেখো এইদিকে অসংখ্য আলোক রশ্মি, এইদিকে অসংখ্য আলোক রশ্মি যায়নি এখানে, তবে আলোক রশ্মি আসে কিন্তু একটা বিন্দু থেকে। দেখো যত কাছে নেব একটা বিন্দু দেখা যাবে, তার মানে আলোক রশ্মিটা আসেই একটা বিন্দু থেকে। এই যে মনে হয় যেন ফোনের ভেতরে কোথাও একটা বিন্দু আছে, সেই বিন্দু থেকে আলোক রশ্মি আসছে। এখানে এই যে একটা বিন্দু থেকে আলোক রশ্মি কি আপতিত হচ্ছে। কিছু আলোক রশ্মি লম্বভাবে গেছে, কিছু এভাবে তির্যকভাবে বাঁকাভাবে গেছে। তো আমরা লম্বভাবে যেটা গেছে তার পক্ষ থেকে একটা নিলাম, তির্যকভাবে যে অসংখ্য আলোক রশ্মি গেছে তাদের পক্ষ থেকে আমি এই টিও রশ্মিটা নিছি। বুঝতে পারছো? অর্থাৎ প্রতিবিম্ব গঠনের জন্য আমাদের দুইটা আলোক রশ্মি কমপক্ষে দরকার, দুইটা আলোক রশ্মি দরকার। তাহলে একটা আলোক রশ্মি টিও পথে তির্যকভাবে আপতিত হয়েছে, তাহলে এটা এই প্রতিফলনটা কোন দিকে যাবে? তির্যকভাবে যাবে। এই যে এটা এই দিকে যাবে না, কোন পাশে? এই যে এইভাবে তির্যকভাবে মনে করি ও এল পথে প্রতিফলিত হয়েছে। কি টিও পথে তির্যকভাবে আপতিত হয়ে ওএল পথে প্রতিফলিত হয়েছে। আমরা প্রতিবিম্বের সংজ্ঞা জানি। প্রতিবিম্ব কাকে বলে? আমরা জানি কোন এক বিন্দু থেকে একগুচ্ছ আলোক রশ্মি, তাহলে একটা বিন্দু থেকে একগুচ্ছ আলোক রশ্মি তো আপতিত হয়, কি তাই না? একগুচ্ছ মানে কি? অনেকগুলো আলোক রশ্মি একসঙ্গে, মানে একটা আটি, ঠিক আছে? তাহলে হ্যাঁ, তাহলে কোন এক আলো আসে কোথা থেকে? কোন একটা বিন্দু থেকে, এজন্য আমরা বলবো কোন একটি বিন্দু থেকে একগুচ্ছ আলোক রশ্মি কোন মাধ্যমে প্রথমে কি হবে, তারপর কি হয়। দেখো সংজ্ঞাগুলো এইভাবে মনে রাখবে, তাহলে সহজ হবে। তোমরা যদি মুখস্থ করো, ঠিক আছে? আমরা প্রথমে বুঝলাম কোন এক বিন্দু থেকে একগুচ্ছ আলোক রশ্মি কি হবে? প্রথমে আপতিত হবে, তারপর কি হবে? প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার সময় যে বিন্দুতে মিলিত হয় তাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। তাহলে এখানে প্রতিফলিত রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হতে হবে, তাই না? দেখো তো এখানে প্রতিফলিত রশ্মি, এই যে এটা একটা প্রতিফলিত রশ্মি যেটা দর্পণ থেকে বাধা হয়ে গেছে, এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি, মিলিত হওয়ার কোনো চান্স আছে? যখন আলোক রশ্মি মানে প্রতিফলিত রশ্মিগুলো মিলিত হবে না দর্পণের সামনে, তখন আমরা প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে ভোট দিয়ে দেবো। যখন আমরা দেখবো যে সামনে মিলিত হওয়ার কোনো চান্স নেই, তখন আমরা কি করব? প্রতিফলিত রশ্মিগুলোকে পিছনের দিকে ভোট দিয়ে দেবো। এই রশ্মি থেকে এই বরাবর এখানে পিছনে বর্ধিত করলাম, একে এই বরাবর যে পিছনে বর্ধিত করার পরে এই যেখানে মিলিত হলো না, মনে করি টি ড্যাশ বিন্দুতে, এই টি ড্যাশ বিন্দু হলো টি বিন্দু। এই জন্য তুমি আয়নার সামনে যদি এখানে দাঁড়াও, তুমি তোমাকে আয়নার ভেতরে এখানে দেখতে পাবো। বুঝতে পারছো? বুঝছো? এজন্যই আমরা আয়নার সামনে দাঁড়াইলে আমরা ঠিক ততটা পিছনে আয়নার দিকে দেখতে পাই। তাহলে উত্তল দর্পণে যে একটা প্রতিবিম্ব হয় সেটাই আমরা আগে দেখি। আলো অধ্যায়ে ছোটকে বলা হয় খর্বিত। কি ছোটকে বলা হয়? খর্বিত। খুব ছোট হলে, খুব ছোট যদি হয় এটাকে বলা হয় অত্যন্ত খর্বিত। অত্যন্ত খর্বিত। বড় যদি হয় এটাকে বলা হয় বিবর্ধিত। বিবর্ধিত।
খুব বড় যদি হয়, অত্যন্ত অত্যন্ত বিবর্ধিত। যদি বাস্তব হয়, রাহান দেখা যায় এখানে বাস্তবকে বলা হয় সৎ, অবাস্তব যদি হয় তাহলে এটাকে বলা হয় অসৎ। বুঝতে পারছো? ছোটকে বলা হয় গর্বিত, খুব ছোট হলে অত্যন্ত গর্বিত। বড়কে বলা হয় বিবর্ধিত, খুব বড় হলে অত্যন্ত বিবর্ধিত। বাস্তবকে বলা হয় সৎ, অবাস্তবকে বলা হয় অসৎ। এবং আমরা জানি যেই প্রতিবিম্বগুলো বাস্তব হবে সেগুলো উল্টো হবে, মানে বাস্তবের সাথে টানে থাকবে উল্টো। বাস্তব প্রতিবিম্বগুলো উল্টো হয়, অবাস্তব প্রতিবিম্বগুলো সোজা হয়। বুঝছো? এজন্য সৎ ও উল্টো, অসৎ ও সোজা। উত্তল দর্পণে সর্বদাই অসৎ, সোজা ও গর্বিত প্রতিবিম্ব হয়। আমরা জানি এটা হচ্ছে একটা উত্তল দর্পণ, অবতল পৃষ্ঠে সিলভারিং করা, তাহলে দর্পণটা হলো উত্তল। এম পি এম ড্যাশ একটা উত্তল দর্পণ। এই যেটা হচ্ছে প্রধান অক্ষ, আমরা একটু পরে সংজ্ঞাগুলো জানবো। প্রধান অক্ষ এটা হলো বক্রতার কেন্দ্র। তারপর এখানে এটা হচ্ছে ফোকাস বিন্দু, ঠিক আছে? তো উত্তল দর্পণে এই যে এইদিকে একটা লক্ষ্য বস্তু, এ বি একটা লক্ষ্য বস্তু, ভালো করে বুঝো। এমপি এম ড্যাশ হচ্ছে একটি উত্তল দর্পণ, সি বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু, এ বিটা হচ্ছে লক্ষ্য বস্তু। বোঝা গেছে? এ বি লক্ষ্য বস্তুর এ বিন্দু থেকে, কোথা থেকে? এ বিন্দু থেকে একটা আনুপ্রস্থিক প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে। দেখো প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয়ে, এটা তো গোলকের এই ভাঁজার মধ্যে পড়ছে, তাই না? এই দিকে যাবে কিনা বলো, কারণ ভেদ করে আসতে তো পাবে না, তাহলে এদিকে প্রতিফলিত হবে। মনে করি এ টি পথে আপতিত হয়ে টি আর পথে প্রতিফলিত হয়েছে। আর কি মনে হবে জানো? এই প্রতিফলিত রশ্মিটা কোথা থেকে আসছে? বলতো প্রতিফলিত রশ্মিটা কোথা থেকে আসছে বলে মনে হয়? টি আর রশ্মিটা কোথা থেকে আসছে বলে মনে হচ্ছে? কোথা থেকে বলো তো? মনে হবে যেন এই রশ্মিটা আছে না, এটা মনে হবে যেন ফোকাস বিন্দু থেকে আসছে। এটা কি? এটা এই ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে। এখানে একটা লম্ব টানি যা প্রধান অক্ষের বি ড্যাশ বিন্দুতে ছেদ করে। বুঝছো? তাহলে এই এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে এ বি লক্ষ্যবস্তুর। দেখো তো উত্তল দর্পণের সর্বদাই অসৎ, অসৎ মানে অবাস্তব, যেই প্রতিবিম্বগুলো দর্পণের পিছনে হয়। পাহাড়ি রাস্তার বাঁকে কোন আয়না ব্যবহার করা হয়? এগুলো তো পায়ের জন্য। পাহাড়ি রাস্তার বাঁকে, পাহাড়ি রাস্তার বাঁকে কোন আয়না ব্যবহার করা হয়? উত্তল আয়না। কেন? কারণ পেছনে মানে পাহাড়ি রাস্তার বাঁকে উত্তল আয়না ব্যবহার করা হয়, কারণ উত্তল আয়নায় ওই প্রতিছবিগুলো বা প্রতিবিম্বগুলো ছোট দেখা যাবে। তাহলে ছোট দেখা গেলে বেশি জায়গা কি ওর মধ্যে ধরবে না? আমি যদি এটা একটু জুম করছি ক্যামেরাটা, তাই না? জুম ছাড়া যদি আমি, দেখো জুম ছাড়া মানে এই অংশগুলো দেখা যাচ্ছে, বোর্ডের এরকম বেলুনগুলো দেখা যাচ্ছে। আমরা যে এত সুন্দর ভাবে এটা সুসজ্জিত করছি, এই যে জুম করে নেওয়ার কারণে আমাদের যে এখানে পাশে যে এত সুন্দর ভাবে ডেকোরেশন করা আছে, সেটা কিন্তু ক্যামেরার মধ্যে মানে ধরতেছে না, কারণ আমরা জুম করে নিচ্ছি শুধুমাত্র ক্লাসের অংশটা দেখানোর জন্য। বাইরের এত সুন্দর ডেকোরেশনটা আমরা এই ক্যামেরার মধ্যে ধরাইতে পারতেছি না, কারণ কি ওই প্রতিবিম্বটা মানে বড় করে দেখানো আছে। এখন আমি যদি জুম ছাড়া এটাকে যদি মানে ছোট করে নেই, তাহলে কিন্তু এইখানে অনেক দূর জায়গা কি দেখা যাবে না। তাই পাহাড়ি রাস্তার বাঁকে যখন আমরা উত্তল দর্পণ ব্যবহার করব, তখন পিছনের অনেক দূর জায়গা ধরে কিন্তু অনেক কিছু কি দেখা যাবে,
সেটা কি ছোট হলেও দেখা যাবে, তাহলে আমরা বুঝতে পারবো পেছনে কোন গাড়ি বা কোন যাত্রী বা মানে কোনো প্রতিবন্ধক আছে কিনা আমরা সহজে কিন্তু দেখতে পাবো, এবং সেটা ছোট হলেও সোজা দেখা যাবে। কারণ কি, কারণ উত্তল দর্পণে সোজা প্রতিবিম্ব পাওয়া যাবে। শপিং মলে কোন আয়না ব্যবহার করা হয়? একই কথা, শপিং মলেও উত্তল আয়না ব্যবহার করা হয়। কারণ কি, শপিং মলে মানে ওই আয়নাটার মাধ্যমে ওই শপিং মলের অনেক জায়গা জুড়ে কি সেই কি আয়নার মধ্যে কি আবদ্ধ থাকবে না, যার কারণে যদি কোনো চোর বা মানে ওখানকার মনে করেন নিরাপত্তার জন্য, ঠিক আছে, নিরাপত্তা ব্যবস্থা দৃঢ় হওয়ার জন্য শপিং মলে উত্তল আয়না। আমরা সংজ্ঞাগুলো লিখে সময় নষ্ট করতে যাচ্ছি না, আমি সংজ্ঞাগুলো বলতেছি, তোমরা এর পরবর্তী ক্লাসে তোমরা শিট পেয়ে যাবে, আর যারা অনলাইনে আছে তোমরা অবশ্যই সংজ্ঞাগুলো নোট করে নেবে। তাহলে এটা একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের এই রেখাটাকে বলা হয়, এই যে আচ্ছা, গোলীয় দর্পণের এই বিন্দুটাকে কি বলে? মেরু বিন্দু। কি বলে? মেরু বিন্দু। পিটা হলো মেরু। তাহলে মেরু কাকে? মেরু বিন্দুটা হয় গোলীয় দর্পণের মধ্যবিন্দু। ঠিক আছে, আমরা বলতে পারি গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি মেরু বিন্দু বলে। এটা কি গোলীয় দর্পণের সর্বোচ্চ গভীর বিন্দু কিন্তু এটা। এখানে আরেকটা বিষয় আছে, এই যে সি, সিটার নাম কি? বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র কাকে বলে? আচ্ছা, এটা একটা মানে গোলীয় দর্পণটা একটা গোলকের অংশবিশেষ না? তাহলে আমরা বলতে পারি গোলীয় দর্পণ যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। বোঝা গেছে? এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম প্রধান অক্ষ। এর কোনো নির্দিষ্ট দূরত্ব নেই, এটা এদিকে ভেদ করেও যেতে পারে। তবে হ্যাঁ, এই রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ। হ্যাঁ, এটা কি প্রধান অক্ষ? রেখাটার নাম হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ কোন দিক দিয়ে যাবে? বক্রতার কেন্দ্র এবং মেরু বিন্দু দিয়ে। অর্থাৎ বক্রতার কেন্দ্র ও মেরু বিন্দু গামী সরলরেখাকে বলা হয়। এটা মনে করো এদিক দিয়ে আরো আসতে পারে, এদিকে আরো যেতে পারে। তাহলে বক্রতার কেন্দ্র ও মেরুবিন্দু গামী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। এই রেখাটা এদিকে যেতে পারতো না, এটাকে কি বলে? গৌণ। এটাকে বলা হয় গৌণ অক্ষ। এটাকে বলা হয় গৌণ অক্ষ। তাহলে বক্রতার কেন্দ্র ও মেরুবিন্দু গামী সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। বক্রতার কেন্দ্র হতে মেরুবিন্দু ব্যতীত তাহলে গৌণ অক্ষ। এরপর এখানে আছে ফোকাস বিন্দু। কি বিন্দু? ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস। ফোকাস বিন্দু বা প্রধান ফোকাস, এটা কি? এটা হলো, এটা সংজ্ঞা নয়, এটা দ্বারা ফোকাস বিন্দুর অবস্থান বোঝায়। যদি আমরা বলি বক্রতার কেন্দ্র ও মেরুবিন্দুর মধ্যবিন্দুকে ফোকাস বিন্দু বলে, তাহলে সংজ্ঞা ভুল হবে। এটা তো সংজ্ঞা হয় না, এটা দ্বারা ফোকাস বিন্দুর অবস্থান বোঝায়। ফোকাস বিন্দুটা কোথায় অবস্থিত, বুঝতে পারছো? তাহলে সংজ্ঞাটা হবে আলোকরশ্মি। হ্যাঁ, আলোকরশ্মি আগে কি হবে? দর্পণে আপতিত হয়, আপতিত হয়, তারপর কি হয়? প্রতিফলিত হওয়ার সময় প্রধান অক্ষে, বুঝছো? তাহলে আলোকরশ্মি দর্পণে কি হলো? আপতিত হইলো, তারপর কি হচ্ছে? প্রতিফলিত হওয়ার সময় প্রধান অক্ষে, বুঝছো? তাহলে আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার সময় প্রধান অক্ষে যে বিন্দুতে মিলিত হয় তাকে আমাদের ফোকাস বিন্দু বলে, বুঝছো? এটাকে আমাদের ফোকাস বিন্দু বলে। আর কিছু আছে? ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব হলো দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব, যাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়।
এটার নাম হলো ফোকাস। দূরত্ব। এটার নাম হচ্ছে কি ফোকাস বিন্দুর আরেক নাম কি প্রধান ফোকাস। ফোকাস বিন্দুর আরেক নাম প্রধান ফোকাস। এই যে দর্পণের মেরু হতে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে বলা হয় এটাকে বলা হয় ঠিক আছে। এই যেখানে একটা তল কল্পনা করি যাকে বলা হয় আবার ফোকাস তল। ফোকাস তল কি তোমরা বলবে ফোকাস তলটা কোথায় আছে দেখো তো। প্রধান অক্ষের ফোকাস বিন্দুতে যে তল কল্পনা করা হয় সেটাকে বলা হয় ফোকাস তল। বুঝছো? যারা অফলাইনে আছে তাদের জন্য আমি শীট আকারে নোট করে দিব, আর যারা অনলাইনে আছে তারা অবশ্যই তোমরা কি সংজ্ঞাগুলো সাথে সাথে খাতায় নোট করে নিবে। ফোকাস তলটা হলো কি এখন দেখো, তাহলে আমরা বলতে পারি প্রধান অক্ষের ফোকাস বিন্দুতে যে তল কল্পনা করা হয় সেটাকে বলা হয় ফোকাস তল। তাহলে আমরা জানলাম ফোকাস তল। আর অবশ্যই তোমরা সাইড নোটগুলো লিখে নিছো, এটা প্রত্যেকেই লিখে নাও। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আমরা এর পরবর্তী ক্লাসের শুরুতেই অর্থাৎ এর 10-15 মিনিট সময় নিয়ে আমরা এটাকে ফিনিশিং করে পরবর্তী কোনো অধ্যায় আলোচনা করব। ধন্যবাদ সকলকে।